মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের পর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক। তীব্র সংঘাতের পর অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে দখলদার ইসরায়েল। 130 বছর পর্যন্ত বেঁচে থাকতে চান তিব্বতের দালাই লামা। এবং সর্বশেষ থাকবে টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51, এখনও নিখোঁজ বহু মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার 5 জুলাই তেহরানে ইমাম খামেনি মসজিদে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। রবিবার 6 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন। ইসরায়েলের আকস্মিক হামলার পর শুরু হওয়া 12 দিনের এই যুদ্ধে খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কেবলমাত্র 3টি ভিডিও বার্তা দিয়েছিলেন। এতে জল্পনা ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো গোপন বাংকারে লুকিয়েছিলেন। তবে শনিবার খামেনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয় এবং টেলিভিশনে তাকে দেখে সর্বাত্মক সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে দেখা গেছে তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করছেন দেশাত্মবোধক গান ও ইরান পরিবেশন করতে, যা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। খামেনি এই উপস্থিতিতে এমন এক সময় হলো যখন ইরান সহ গোটা শিয়া বিশ্বে মরহুম মুহররম মাসে শোক পালন করছে। মুহররম মাসের 10ম দিন এই বছর 6 জুলাই পবিত্র আশুরা, যেদিন মুসলিম বিশ্ব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের শাহাদাত স্মরণ করেন। প্রতি বছর আশুরার অনুষ্ঠানে খামেনিকে উপস্থিত থাকতে দেখা যায়, কিন্তু এবার যুদ্ধকালীন অনুপস্থিতি নিয়ে নানা গুজব ও উদ্বেগ তৈরি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের পর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেস এক্স এর প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার এক্স এ দেওয়া এক ঘোষণায় তিনি একথা জানান। তার ভাষায়, এই দল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে এসেছে। এর আগে শুক্রবার এক্স এ একটি জনমত জরিপ চালান মাস্ক। সেখানে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল দরকার কিনা। পরদিন শনিবার তিনি ঘোষণা করেন, আজ আমেরিকা পার্টির জন্ম হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। এর সঙ্গে তিনি যোগ করেন, 2.1 ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন, আপনাদের তা দেওয়া হলো। মাস্কের এই ঘোষণা এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত বিগ অ্যান্ড বিউটিফুল কর ছাড় এবং ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন, যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে। ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পেছনে ভূমিকা রাখা মাস্ক শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয় দক্ষতা বিভাগ এর নেতৃত্ব দিয়েছিলেন। সেই ট্রাম্পের সঙ্গে এখন তিক্ত বিরোধে জড়িয়েছেন মাস্ক। তীব্র সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েল একটি আলোচনাক দল কাতারে পাঠাবে। শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু তাদেরকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। তবে একে বিবৃতিতে বলা হয়,
গতরাতে হামাস কাতারি প্রস্তাবে কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, যা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সেসব পরিবর্তনের বিস্তারিত উল্লেখ করা হয়নি। অন্যদিকে শুক্রবার হামাস জানায় যে তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তুত করা একটি প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। প্রস্তাবিত এই চুক্তিতে 60 দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা গাজায় ইসরায়েলের প্রাণঘাতী হামলা বন্ধে আসার আলো দেখা যাচ্ছে। এখন সকলের দৃষ্টি কাতারে অনুষ্ঠেয় এই আলোচনার দিকে, যা হয়তো এই দীর্ঘ সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে পারে। প্রসঙ্গত 2023 সালের অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানের নামে গণহত্যায় এখন পর্যন্ত লাখের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে 2,35,000-এর বেশি ফিলিস্তিনি। আহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে। 130 বছর পর্যন্ত বেঁচে থাকতে চান বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতা দালাই লামা। তিব্বতী বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতা দালাই লামা আরও অন্তত 40 বছর বা মোট 130 বছরের বেশি বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন। দালাই লামা বলেছেন, তিনি আশা করেন 130 বছরের বেশি বাঁচবেন। মৃত্যুর পর তিনি পুনরুজ্জন্ম নিয়েও তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান হিসেবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন। শনিবার ভারতের হিমাচলের ধর্মশালায় তার দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন দালাই লামা। এদিন হাজারো ভক্ত, সন্ন্যাসী এবং বিভিন্ন দেশের অতিথিরা ওই অনুষ্ঠানে যোগ দেন। রবিবার তার 90তম জন্মদিন উদযাপন হয়। অনুষ্ঠানে দালাই লামা বলেন, আমি এখন পর্যন্ত বৌদ্ধ ধর্ম এবং তিব্বতের মানুষের জন্য যথেষ্ট ভালোভাবে কাজ করতে পেরেছি। এখনো আশা করি আমি 130 বছরের বেশি বাঁচব। তার এই কথা শুনে উপস্থিত ভক্তরা হাততালি ও উল্লাসে ফেটে পড়েন। ইতিমধ্যে দালাই লামা তিব্বতী বৌদ্ধ ধর্মের সবচেয়ে দীর্ঘজীবী নেতা হিসাবে ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন। ধর্মশালায় অবস্থিত তার আশ্রয়ে তিনি প্রায় 90 মিনিট সময় কাটান। 1959 সালে চীনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিনি ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে ধর্মশালায় বসবাস করছেন। তিব্বতের পর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান চীন। দেশটি দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী মনে করে এবং তার উত্তরসূরি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিজেদের হাতেই রাখতে চান। এ নিয়ে দালাই লামা বলেন, তার উত্তরসূরি বেছে নেওয়ার একমাত্র অধিকার অলাভজনক প্রতিষ্ঠান গার্ডেন ফোডাং ট্রাস্টের হাতে থাকবে। তিনি আগেই ঘোষণা দিয়েছেন, তার পুনর্জন্ম হবে মুক্ত বিশ্বে, অর্থাৎ চীনের বাইরে। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51, এখনো নিখোঁজ বহু মানুষ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়ল। রবিবার সকাল পর্যন্ত বাংলাদেশ সময় পানিতে ভেসে অন্তত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের মধ্যে 15 জন শিশু। নিখোঁজদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। উদ্ধার কাজে নামানো হয়েছে আপৎকালীন পরিষেবা দপ্তরের 850 জনকে। কেউ গাছে বা কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কিনা তা দেখতে নদীর আশেপাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যের ম্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার ওয়াদালুপ নদীর পানি প্রায় 9 মিটার 29 ফুট বেড়ে যায়। গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর বাইরে ছিল। সে সময় ক্যাম্পে অবস্থান করছিল 750 শিশু। কের কাউন্টির পুলিশ কর্মকর্তা র্যালি লেইথা শনিবার সাংবাদিকদের জানান, বন্যায় মারা গেছেন তাদের মধ্যে 15 জন শিশু। শনিবার সকালে বন্যার পানি সরে যেতে শুরু করলে ওই অঞ্চলে থেকে প্রায় 800 জনকে সরিয়ে নেওয়া হয়। কের কাউন্টি কাছে শহর কারভিলেন নগর ব্যবস্থাপক জানিয়েছেন, ক্যাম্পে অংশগ্রহণকারী অনেক শিশু এখনো নিখোঁজ রয়েছে।